ইরানিদের যে বৈশিষ্ট্য তারা হলো যুদ্ধের প্রথম দিকে তারা আঘাতটা সহ্য করে, এরপরে পাল্টা আঘাত শুরু করে। তেলাপোকার কামড়ে কি এবার মোদি পালাবে? তো জর্ডান প্রথমে বলতেছিল তার দেশে কোনো মার্কিন ঘাঁটি নেই। যখনই দেখি যে মার্কিন বাহিনী যুদ্ধের ময়দানে বেগতিক অবস্থা থাকে তখনই মধ্যস্থতাকারীরা জাগ্রত হয়। মার্কিনীরা আসলে যা বলে তার সাথে সবসময় একটা শূন্য যোগ করে দিবেন। জর্ডানের সেনাবাহিনীর ভিতর থেকেই তাদেরকে ইনফরমেশন দিয়েছে যে মার্কিন এই বিমান এখানে আসে। সুপ্রিয় দর্শক, খবর সংযোগ টক শোতে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো, আমরাও ভালো আছি। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক আহমদ আতিক ভাই। টক শো দেশ এবং বিদেশের যে অগণিত দর্শক শ্রোতা এবং আমাদের তরফ থেকে আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক শ্রোতাদেরও স্বাগত। সুপ্রিয় দর্শক, সারা বিশ্বে গত 24 ঘন্টায় বিভিন্ন প্রান্তে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে ব্যাপক ঘটনা ঘটেছে। আপনার প্রতিরোধ হামলা, প্রতি হামলা থেকে শুরু করে আলোচনার টেবিলে তেলের বাজার থেকে শুরু করে নয়াদিল্লিতে ছাত্রদের আন্দোলন, সবকিছু মিলিয়ে আজকে কিছু কিছু বিষয় নিয়ে আমি আতিক ভাইয়ের সাথে কথা বলবো। আতিক ভাই, আপনি প্রথমে কি ইরান নিয়ে কিছু বলবেন? হ্যাঁ, শুরু করেন ইরান নিয়ে। আচ্ছা, তাহলে আপনার একটা রিপোর্ট সামনে এসেছে যে গত 2 সপ্তাহে ইরানের হামলায় 100-রও বেশি মার্কিন সেনা আহত হয়েছে। আমি এই জন্য এটা এত এটা হাইলাইট করছি, কারণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র নিজ থেকে কোনোদিন তার ক্ষয়ক্ষতির পরিমাণ বলে না। তার মানে এটা হিউজ একটা নাম্বার, এর চেয়েও বেশি হতে পারে। আহত লিখছে, কিন্তু নিহতও হতে পারে অনেক। একটু এই বিষয়ে যদি বলতে। আসলে ইরানের যে শহীদ রাহবার সাইয়েদ আলী খামেনি, ওনার দাফনের দিন থেকে ইরানের উপর মার্কিনীরা আক্রমণ শুরু করেছে। তারা একই সাথে তাদের যোগাযোগ অবকাঠামো মানে ব্রিজ, রেল, এইসব কালভার্ট গুলোর উপর ব্যাপক হামলা চালিয়েছে এবং সাগর উপকূলবর্তী বিভিন্ন শহর, বিশেষ করে বন্দরগুলো, বন্দর আব্বাস থেকে শুরু করে দ্বীপ, কেশম দ্বীপ, এই সব জায়গায় তেল স্থাপনা, জ্বালানি, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং পানি শোধনাগার এবং যোগাযোগ টাওয়ার প্রায় 130টার উপরে ওই যে মোবাইল নেটওয়ার্ক টাওয়ার গুলো ধ্বংস করেছে তারা, যেন মানুষ যোগাযোগের বাইরে থাকে, বিদ্যুতের বাইরে থাকে। আবার ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে একটি পরমাণু কেন্দ্রেও হামলা চালিয়েছে, যদিও তারা কিছু করতে পারেনি। তো ইরানিদের যে বৈশিষ্ট্য তারা হলো যুদ্ধের প্রথম দিকে তারা আঘাতটা সহ্য করে, এরপরে পাল্টা আঘাত শুরু করে। ঠিক গত 3-4 দিন দেখতেছি যে আমরা ইরান পাল্টা আঘাত শুরু করছে, একদম ওমান বাদ দিয়ে মধ্যপ্রাচ্যের সব দেশেই, স্পেশালি কুয়েতে। কারণ কি, কুয়েতে হলো মার্কিন সেনা সমাবেশ হচ্ছিল এবং প্রচুর অস্ত্রশস্ত্র এখানে মুভমেন্ট করতেছিল, যার ফলে ওই স্থাপনাগুলো। তো এই মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন যে স্থাপনাগুলো আছে, যুদ্ধ স্থাপনা, বাহরাইন সহ এই সব জায়গা সহ জর্ডান এবং সিরিয়ার ঘাঁটিতে প্রায় 1200-র মতো স্থাপনা ধ্বংস করেছে ইরানিরা। এবং এই কয়দিনে আসলে মার্কিন যে আপনার ড্রোন বলে, যেগুলো খুব উন্নত মানের M9, এগুলোর দাম কিন্তু একটা যুদ্ধ বিমানের সমানই এবং কাজও কিন্তু যুদ্ধ বিমানের মতোই। তো এই সব মিলিয়ে একদম প্রথম দিকের যুদ্ধ থেকে শুরু করে এখন পর্যন্ত প্রায় 82টা মার্কিন বিমান আর কি ইরানিরা এই ড্রোন সহ F5, F15, F16, এরকম F35 টু এগুলো মিলিয়ে। এবং গত 4 দিনে খুব ব্যাপক হয়েছে যে কুয়েতের ঘাঁটিগুলোতে তাদের যে ওয়েল ট্যাঙ্কার ছিল, আকাশে যে বিমানে রিফুয়েলিং ট্যাঙ্কার, এগুলো ধ্বংস করেছে। এগুলো তখন তারা এই অস্ত্র বাঁচাতে দ্রুত এগুলোকে নিয়ে গেছে জর্ডানে হামলা হয়েছে। তারপরে সিরিয়ার ঘাঁটিতে ওইটা অজ্ঞাত ছিল, মানুষজন ভুলেই গেছিল যে সিরিয়াতে যে জর্ডান সীমান্ত ক্রস করে 100 কিলোমিটার ভিতরে একটা মার্কিন ঘাঁটি। তো সেইটাতে ইরান হামলা করে, তাদের ওইখানে প্রচুর হেলিকপ্টার এবং অন্যান্য, ওইটা ছিল আসলে গ্যারেজ টাইপের মতো, এখানে সব বিমান ঠিকঠাক করতো। তো এই সব স্থাপনা ইরান ধ্বংস করে দিয়েছে ওই জায়গায়। তো এইটা মার্কিনদের ধারণার বাইরে, যার ফলে মার্কিনীরা হতবিহ্বল হয়ে যায়। আর এই প্রথমবারের মতো মার্কিনীরা 3 জন স্বীকার করেছে। একজন কুর্দিস্তানে মারা গেছে, কুর্দি হেডকোয়ার্টারে, যেখানে ইরান হামলা চালিয়েছে। আর 2 জন বলা হচ্ছে যে জর্ডানে মারা গেছে। তো জর্ডান প্রথমে বলতেছিল তার দেশে কোনো মার্কিন ঘাঁটি নেই। তো মার্কিন ঘাঁটি যদি না থাকে তাহলে মার্কিন সৈন্য হতাহত হয় কি করে, মার্কিন সমরাস্ত্র। তার মানে জর্ডানিরা মিথ্যা কথা বলতেছিল এবং সেইখানে মার্কিনীরা আসলে যা বলে তার সাথে সবসময় একটা শূন্য যোগ করে দিবেন। যেমন তারা 100 সৈন্য বলছে, এটার পাশে একটা শূন্য যোগ করে দেন 1000, এবং এটা কম বেশি হামলার শিকার হয়েছে 1000 এবং মারাও গেছে প্রায় 20 থেকে 30-এর মতো। তাদের কথা মতো 50,000 সৈন্য মধ্যপ্রাচ্যে রয়েছে, আরো বেশি। তারা অফিসিয়ালি যা বলে তার 3 থেকে 4 গুণ হলো। তারা তো নিশ্চয়ই এটা ক্যাজুয়ালিটি তো হয়েছে। তো ক্যাজুয়ালিটি এটা তারা লুকায় রাখে আর কি। আর ইরানেও যেমন পাল্টা হামলা করেছে তারা, ঠিক একইভাবে ইরান প্রথম 7-8 দিন সহ্য করেছে, পরে কাউন্টার দিচ্ছে। এবং এই অবস্থায় এখন আবার একটু মার্কিনীদের পক্ষ থেকে আবার আলোচনা, কারণ যে ইরাকের যে বর্তমান প্রধানমন্ত্রী, উনি মার্কিন যুক্তরাষ্ট্রে গেছেন, আসার সাথে সাথেই
সে পরদিনই ইরানে আসতে চাইছে এবং ইরানের বর্তমান রাহবারের সাথে সাক্ষাৎ করতেছে। তার মানে হলো মার্কিনিরা তাকে কোনো মেসেজ দিছে, আর যেহেতু সেও একজন শিয়া মতাবলম্বী লোক, তাকে দিয়ে ভাবছিল যে রাহবারের ওইখানে গেলে, কিন্তু ইরানিরা তাকে এখনো অ্যালাউ করেনি, বলছে আর একটু পরে। হ্যাঁ, আর রাহবারের সাথে কোনো আলোচনা হবে না। এই তো যার ফলে এদিকে তো এইটা একটা বিষয়। আর ইরান আর্মি কিন্তু আরেকটা মজার বিষয় বলেছে যে জর্ডানের সেনাবাহিনীর ভিতর থেকেই তাদেরকে ইনফরমেশন দিয়েছে যে মার্কিন এই বিমান এখানে আসে, এবং জর্ডানের লোকজনও যারা মার্কিন বিরোধী, হ্যাঁ, এবং ইরান আর্মি এটা অফিসিয়ালি বলেছে পুরা মধ্যপ্রাচ্য এই অঞ্চল জুড়ে প্রবাসী শ্রমিক যারা বিদেশি শ্রমিক, এদের অনেক ইনফরমেশনের মাধ্যমে আমরা অনেক তথ্য জানতে পারছি। আচ্ছা আচ্ছা, তার মানে মার্কিন বিরোধী এই যে সৈন্য মানে প্রবাসী শ্রমিকরা এরাও এগুলাতে হেল্প করেছে। তো এই হলো একটা অবস্থা। তা ওমান উপকূলে কিন্তু আবারও আপনার ওই যে আমেরিকানরা নতুন করে, মানে আমেরিকানরা খালি টেস্ট করে যে কোন কোন জায়গায় আসলে ইরানিরা বোম মাইন ফিট করেছে কিনা, কিন্তু আসলে দেখলো যে সত্যি সত্যি মাইন ফিট হয়েছে। আমেরিকানরা এটা একটা টেস্ট করতেছিল যে যদি এই জায়গায় মাইন ফিট না করে থাকে, শুধু ইরানিরা মুখে বলে দিলে আমরা এটা চালাই দেবো, কিন্তু যখন বেশ কয়েক জাহাজ নষ্ট হয়েছে তখন তারা আর এটা। আচ্ছা, একটু আমাকে ইটা বলেন, মধ্যস্থতাকারী পাকিস্তান বা একটু ইরানের ওই যে মধ্যস্থতাকারী তো আপনারা বললামই যে ওরা এখন পাকিস্তানকে ট্র্যাক করে ইরাকের প্রধানমন্ত্রীকে দিয়ে একটু মধ্যস্থতা করতে চাইছিল, কিন্তু এখনো ইরান তাকে অ্যালাউ করেনি, হয়তো এই সপ্তাহে যাবে বলছে, ওকে 2-1 দিন পরে। তো সেইটা উনিও কিছু মেসেজ অবশ্যই নিয়ে আসছে মাসুদ পেজেশকিয়ানের কাছে। এবং ওই যে ইরানের ব্যাপারে যেটা বলা হচ্ছিল যে ইরানের যে স্বরাষ্ট্রমন্ত্রী উনি এখন পাকিস্তান সফরে গেছেন, উনি হলেন এসকান্দার, উনি পাকিস্তানে সফরে গেছেন। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী তাকে স্বাগত জানিয়েছেন, মহসিন নাকভি। তো এই অবস্থায় উচ্চ পর্যায়ে একটা প্রতিনিধি দল আছে ওনার সাথে, তাকে ফুল দিয়ে ভালোভাবেই স্বাগত জানিয়েছেন। এবং স্বাভাবিকভাবেই ধারণা করা হচ্ছে যে আগের যে চুক্তি আমেরিকানরা দিয়েছিল, আমেরিকানরাই এখন পাকিস্তানকে রিকোয়েস্ট করছে, এটা খুব সহজভাবেই বোঝা যায়। মানে কয়েকদিন মার খেয়ে তো ইরানিরা বলছে যে আমরা তাদের প্রতি আর কোনো আস্থা রাখি না, কারণ রাহবার বলে দিয়েছে যে যে দেশের প্রেসিডেন্টের স্বাক্ষর করা দলিল তারাই লঙ্ঘন করে, তাহলে ওই দেশের উপর তার আস্থা স্থাপন করা যায় না। তো এখন পাকিস্তানিরা কিভাবে নতুন করে তাদের আস্থায় নিয়ে আসবে, এটা একটা মুশকিল। আর মার্কিনদের সাথে এই মধ্যস্থতাকারী ধরেন আপনার পাকিস্তান, কাতার, ওমান, হ্যাঁ, এই সব দেশই তো, এবং এখন নতুন যোগ হচ্ছে আপনার ইরাক। এবং আপনি জানেন যে পর্দার আড়ালে আরো 2 জন মধ্যস্থতাকারী আছে, একটা হলো তুরস্ক আর একটা হলো মিশর। তারাও কিন্তু ইরানের সাথে এই নেগোসিয়েশনের পার্ট, কিন্তু প্রকাশ্যে আসে না। আচ্ছা আতিক ভাই, আমার প্রশ্নের একটা উত্তর দেন। যখনই দেখি যে মার্কিন বাহিনী যুদ্ধের ময়দানে বেগতিক অবস্থা থাকে, তখনই মধ্যস্থতাকারীরা জাগ্রত হয়। এটা তো নিয়মই, যখন মাইর খাইতে থাকবে ওকে ভাই আমারে বাঁচা, তখন তারা এসে বাঁচানোর জন্য ভান করে, এই অবস্থা। আচ্ছা, ওই যে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা প্রশমনে মধ্যস্থতাকারীদের প্রস্তাব খতিয়ে দেখছে ইরানের যে ওইটাই ইরানের একজন, মানে ইরানিরা তো আপনি জানেন ডিপ্লোমেসিতে ইরানিরা পৃথিবীর সবচেয়ে ফাস্ট। তারা কোনো জিনিস সরাসরি না করে দিবে না, ঠিক আছে? হোয়েন এ ডিপ্লোমেট নেভার সে এ গার্ল নেভার সে, একটা কথা আছে ইংরেজিতে, গার্ল নেভার সে ইয়েস, এ ডিপ্লোমেট নেভার সে নো। একজন ডিপ্লোমেট কখনো না বলে না, আর একজন মেয়ে কখনো হ্যাঁ বলে না। এটা হলো ডিফারেন্স। আচ্ছা, আমরা আরেকটু আলাপ করতে চাই। আপনি জানেন যে সৌদির বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা, এবং ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের সাথে ইরানের অনেক ভালো সম্পর্ক। এটা আমরা ভাবছিলাম যে হবে, এটা হয়ে গেছে। এটা হয়েছে মানে প্রায় 4 বছর যাবত টানা অবরোধ ইয়েমেনের উপর, স্থল জল আকাশ, কোনোভাবেই তাদেরকে মানে সৌদিরা আগাতে দিবে না। তো তারা একটা, যেহেতু শান্তি চুক্তি, তারা এটা মেনে নিয়েছিল। কিন্তু যখন ইরানের যে রাহবারের জানা যায়, শহীদ রাহবারের জানা যায়, ইয়েমেনের প্রতিনিধি দলকে ইরান থেকে একটা বিমান পাঠিয়ে তাদেরকে নিয়ে আসা হলো। আবার তাদের যখন ফিরিয়ে দেওয়া যাচ্ছিল, তখনই সৌদি সানা এয়ারপোর্টে বোম্বিং করে, যাতে ওইখানে বিমানটি ল্যান্ড করতে পারে। তখন ওই ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা সৌদি বিমানকে লক্ষ্য করে যখন ক্ষেপণাস্ত্র মারে জেট বিমানগুলোকে, তখন তারা সরে যায়। পরে পাশের একটি এয়ারপোর্টে ইরানি বিমান অবতরণ করে। তো এরপরেই মানে ইয়েমেনিরা বলে দিয়েছে যে তোমরা যেহেতু আমাদের অবরোধ দিয়েছো, আমরাও এখন তোমাদের অবরোধ দিলাম। যার ফলে হলো গতকাল থেকে তারা এটা অফিসিয়ালি ডিক্লেয়ার করেছে। তাদের যে প্রতিরোধ বাহিনীর মুখপাত্র, তাকে দেখলাম টেলিভিশনে, আল জাজিরা সহ বিভিন্ন জায়গায়। তো ওই বাব আল মানদেব, ওইটা তো তারা নিয়ন্ত্রণ করে। তারা ওইখানে বলছে ওইখান দিয়ে কোনো আমেরিকান, ইসরায়েলি এবং সাউদি কোনো জাহাজ মুভমেন্ট করবে না। যার ফলে সৌদি আরব যে ওইখান দিয়ে আপনার ওই যে সুয়েজ খাল দিয়ে কিছু তেল রফতানি করতো, ওই লাইনটাও এখন তাদের বন্ধ হলো। তার মানে এখন বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বেড়ে যাবে।
যদি এই অবস্থাটা আরো কয়েকদিন চলে। গতকাল একটু কম ছিল কারণ ওই যে আলোচনার কথা আসছে, হ্যাঁ, ওই যে কমলে তো যেহেতু খুব একটু কম আলোচনা, পরিমাণ খুব কম। কয়েক সেন্ট, কিন্তু সারা দুনিয়ার এখন যখন আবার বাবল মাধ্যম বন্ধ হলো, অবশ্যই এটার একটা ভয়াবহ প্রভাব পড়বে এবং খুব দ্রুত। এবং মার্কিন যুক্তরাষ্ট্র জানেন তাদের আভ্যন্তরীণ বাজারেও তেলের দাম আবার বাড়া শুরু করছে এবং তাদের যে আভ্যন্তরীণ রিজার্ভ ইতিহাসে এখন এইটা সর্বনিম্ন। আচ্ছা, আমি একটু এই সেকশনটা শেষ করতে চাই একটা ইন্টারেস্টিং খবর। আপনি জানেন যে এবার বিশ্বকাপ ফুটবল মূলত মার্কিন যুক্তরাষ্ট্রে যেহেতু 3 দেশে কম্বিনেশনে অনুষ্ঠিত হয়েছে, কিন্তু ম্যাক্সিমাম খেলা এবং ফাইনাল এবং ওপেনিং সহ সবকিছু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। এবং এবারকার ফিফা ওয়ার্ল্ড কাপ বলা হচ্ছে সবচেয়ে বেশি বিতর্কিত বিভিন্ন কারণে। ফিফার কর্মকাণ্ড, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর্মকাণ্ড, তারপরে কোন দলকে ফিফার ফেভার করা, সবকিছু মিলে ইরানকে আপনার কোণঠাসা করে রাখা মাঠ এবং মাঠের বাইরে। সেই ইরানের যে আপনার যে রয়েছেন শীর্ষ আলোচক বাগের কালিবফ স্পিকার, উনি একটা খুব মজার মন্তব্য করেছেন, একটু বলেন তারপর আমরা অন্য সেকশন। তিনি মন্তব্য করেছেন যে স্পেনের খেলোয়াড়দের ফিলিস্তিনি জনগণের অধিকারের পক্ষে দাঁড়ানো এবং ইরানের প্রতি দেশটির ইতিবাচক সমর্থন প্রমাণ করে যে স্বাধীনতা ও দৃঢ়তা এই বুদ্ধিমান ও সম্মানিত জাতির অন্যতম প্রধান বৈশিষ্ট্য। তা আপনি জানেন যে এবার স্প্যানিশরা জয়লাভ করেছে এবং আমরা দেখেছি ফিলিস্তিনের যে পশ্চিম তীর এবং মিশর সীমান্তবর্তী অঞ্চল উভয় পাশেই ফিলিস্তিনিরা ব্যাপক উল্লাস করেছে স্প্যানিশদের জয়। এবং ট্রাম্প মাঠে ছিল, ট্রাম্পের সাথে অনেক স্প্যানিশ খেলোয়াড় হাত মিলায়নি, ইভেন আর্জেন্টিনার প্লেয়াররাও ট্রাম্পের সাথে হাত মিলায়নি। কারণ আসলে মানুষ তো আমরা, মানুষের মধ্যে একটা মানবিক অনুভূতি, সেই হোক আর খ্রিস্টান হোক, যেই ধর্মেরই হোক, হ্যাঁ, হয়তো গড় পর্তা জাতির বেশিরভাগ সদস্য একদিকে থাকে, কিন্তু এর মধ্যে যে মানবিক বোধ সম্পন্ন মানুষগুলা কিন্তু সবসময় আলাদা থাকে। আর সাধারণ মানুষের হিসাবটা আলাদা। সাধারণ মানুষ আবেগ অনুভূতিতে চালিত হয়, কিন্তু একটু বুদ্ধিমান বা নেতৃস্থানীয়রা কিন্তু সেটা চলে না। তো যার ফলে এবারের বিশ্বকাপ ফুটবলটা ছিল একটা অন্যরকম, এবং প্রতি খেলাতেই দর্শকদের মাঝে কিন্তু আপনি প্রায়ই দেখেছেন ফিলিস্তিনি পতাকা উড়াচ্ছে, বিভিন্ন সব খেলাতে ইরানের পতাকাও উড়িয়েছে, কারণ প্রচুর ইরানি সেখানে থাকে। তো এইভাবেই বিশ্বকাপটা শেষ হয়েছে। এইবারের বিশ্বকাপ আপনার সারা পৃথিবীর মানুষের মাঝে একটা নেগেটিভ ভাইব দিয়ে গেছে, যে ফিফাকে প্রথমবারের মতো পক্ষপাতিত্বমূলক আচরণ করতে দেখা গেছে। রেড কার্ড উঠায় নিতে আমেরিকা, রেড কার্ডে নানান ধরনের ইরানিদেরকে খেলতে দিতে আসছে। তো যাই হোক, তো এর মধ্যে আরো ছোট 2-3টা খবর আপনাকে দিয়ে রাখি। এই যে ফিলিস্তিনের যে আপনার মিশর সীমান্তবর্তী এলাকার যে সংগঠন, তারা তাদের নতুন নেতা নির্বাচিত করেছে। উনির নাম হলেন খলিল আল হাইয়া, এবং এই ভদ্রলোকের তার সমস্ত সন্তানাদি, বউ বাচ্চা সব কিন্তু ইসরায়েলের বোমা হামলায় মারা গেছেন, এবং তার ভাই টাইপ ফ্যামিলি, মানে একটা বিরাট অংশ মারা গেছে। এবং তিনিও ওই যে ইয়াহিয়া সিনাওয়ার, ইসমাইল হানিয়া এদের সাথে ছিলেন, কিন্তু এত আলোচনায় ছিলেন না, যেহেতু ইনি অন্য কালচারাল বা অন্যান্য বিষয়গুলো দেখতেন। তো এখন তাকে ফ্রন্ট লাইনে নিয়ে আসা হয়েছে। আর এদিকে দক্ষিণ কোরিয়াও মধ্যপ্রাচ্যের সব দেশ ছাড়তে তার নাগরিকদের নির্দেশ দিয়েছে। কয়েকদিন আগে আমেরিকা দিল, তারপরে ভারত দিছে ইরান যেন ছাড়ে। তার মানে হলো যুদ্ধটা কিন্তু আমরা যতই ছোট ভাবছি, এটা আরো বড় দিকে ধাবিত হবে বলে কূটনৈতিক ভাবেই তারা মনে করছে। আর এইদিকে ধরেন যদি বাবাল মানদেবে সৌদি জাহাজ আবার চলাচল করতে যায়, আর সেখানে যদি এই ইয়েমেনের ওরা আক্রমণ করেই বসে, তখন পাকিস্তানের ভূমিকা কি হয় সেটাও একটা দেখার বিষয়, কারণ পাকিস্তান বলেছে রেড লাইন। আবার অপরদিকে নিউ ইয়র্কের যে মেয়র জোহরা মামদানি, সে বলেছে যে নেতানিয়াহু যদি নিউ ইয়র্কে আসে আমি তাকে গ্রেফতার করবো। ট্রাম্প বলছে কোনোদিনও না। এটা নিয়ে তাদের একটা ভালো রাজনীতি। আচ্ছা আতিক ভাই, আমি একটু ইন্টারেস্টেড আমাদের প্রতিবেশী দেশের কথা দিয়ে আজকে অনুষ্ঠানটা শেষ করব। সেটা হচ্ছে তেলাপোকার কামড়ে কি এবার মোদি পালাবে? আপনি বুঝে গেছেন আমি কি নিয়ে কথা বলছি, বলেন। খুব উত্তাল ভারতে এই মুহূর্তে, উত্তাল ককরোচ জনতা পার্টি, বা আসলে এদের সব তরুণ। এবং আপনি জানেন যে ভারতের কিন্তু আসলে যন্তর মন্তর এলাকায়, নয়াদিল্লির ওই এলাকা থেকে আন্দোলনটা সরিয়েছে, এবং গতকাল বেশ কয়েকটা মেট্রোর গেটগুলো, সেন্ট্রাল মেট্রো সব গেটগুলো বন্ধ করে দিয়েছে, ইন্টারনেট বন্ধ ছিল, হ্যাঁ, নেট, যাতে ওই তরুণরা সমাবেশে যোগ দিতে না পারে। কিন্তু যারা সমাবেশে যোগ দেয় তাদের আপনি ট্রেন স্টেশন বন্ধ করে গেছে, পরের স্টেশন নেমে আবার দরকার হলে হাইটে আসছে। এবং এই আন্দোলনের সবচেয়ে মজার ব্যাপার হলো ভারতের খুব জনপ্রিয় যে অভিনেতা প্রকাশ রাজ, দক্ষিণী সিনেমার, বাংলাদেশেও সে খুব জনপ্রিয়, সে এবং শাবানা আজমি গতকাল রাতে দেখলাম তারা এসে ছাত্রদের সাথে একাত্মতা ঘোষণা করছে, এবং তারা বলছে যে আগামীকাল সকাল থেকে এই যে ব্যাগ ট্যাগ নিয়ে আসছি, আমরা থাকবো, খাবার দাবার নিয়ে আসছি। এর মধ্যে যদিও শাবানা আজমি কিছুটা অসুস্থ হয়ে পড়েছেন। এবং একই মধ্যে আপনার পাঞ্জাব থেকে কৃষক এবং অন্যান্য বেশ কিছু সম্প্রদায়, তারাও দিল্লির দিকে যাত্রা করেছে। কলকাতায় ছড়িয়ে গেছে এটা, কলকাতা না, সারা ভারতের ইয়েতেই। কিন্তু ভারত যেহেতু একটা বিশাল রাষ্ট্র, যার কারণে এটা খুব মুশকিল হয়ে যায়। কিন্তু এইবারের দিল্লির আন্দোলনটা মনে হচ্ছে অনেক বেশি, এবং রাহুল গান্ধীরা এখনো চুপ আছে। যদি এই আন্দোলন সফল নাও হয় এই মুহূর্তে যদি মোদি টিকেও যায়, যেটা ঘটবে কয়েক মাস পরেই তো দিল্লিতেও নির্বাচন, সারা ভারতে নির্বাচন। সেই নির্বাচনে এই ককরোচ জনতারাই সারা ভারতে
মোদী নতুন বিরোধী একটা প্রচারণা চালাবে। আরেকটা জিনিস খেয়াল করবেন যে ভারতে কেন এই আন্দোলন, 22 জীবন থেকে দিয়ে দিছে। 25 জন শিক্ষার্থী, তারা যেহেতু NIIT নিট জি, জি। এবং মেডিকেল এইসব উচ্চমানের পরীক্ষাগারে টিকে নেই, তারা তখন তাদের জীবন শেষ করে দিয়েছে। তো এইটা 20 যখন লাখ অবস্থা, পরীক্ষার্থী ছিল। এটার মানে কারণ এটা কি বলতে- জানেন? এটার কারণ তো আপনারা প্রশ্নপত্র অনেকেই ফাঁস জানেন তো না। বলতেছে না, প্রশ্নপত্র ফাঁসের তো সেইটা একটা সাইড, হ্যাঁ। বিষয় আছেই। মূল জায়গাটা হলো ভারতের জনসংখ্যার মাত্র 5% হলো ব্রাহ্মণ। এই ব্রাহ্মণদের আবার 3% হলো সরকারি যত ফ্যাসিলিটিস, চাকরি বাকরি, মানে সরকারি ফ্যাসিলিটিস বলতে যা বোঝায় চাকরি থেকে সবকিছু, 85% হলো এই 3% মিলে সেই সরকারি ফ্যাসিলিটিসের 85%। আর বাকি বাকি 15% মাত্র। 85% মানুষ মাত্র 15% সুবিধা নেয়, এবং এটা নিতে গিয়ে যে তাদের কি হাহাকার পোহাতে হয়। তার মানে এবং কোটা সিস্টেম। কোটা না, কোটার চেয়েও ডেঞ্জারাস, Dangerous। কোটা তো ভালো। এবং এই কারণেই আপনি দেখেন যে আমাদের বাংলাদেশে যে ভারতীয় ছাত্রীরা বিভিন্ন মেডিকেলে পড়তে আসতো আর দিন টিন এগুলাতে, মানে আমাদের সরকার কেন যে এই ভুল পলিসি নিল, এইটা কিন্তু আমাদের একটা বাণিজ্যের জায়গা। আমরা যেমন চিকিৎসা করাতে ভারত যাই, ভারতের একটা বিশাল জনগোষ্ঠীর শিক্ষার্থী কিন্তু আমরা যদি আসে, ভালো হ্যাঁ। মানের কিছু শিক্ষা প্রতিষ্ঠান আরো বানাতে পারি, তারা এখানে চলে আমাদের আসবে রেমিটেন্স তো পড়াশোনা করতে। আসবে, এটা তো সমস্যা তো নাই। কিন্তু আমাদের এরা মনে করে যে ভারতে বুঝি শিক্ষার মান ভালো, এই সেই। না, না, কোনো আমাদের কোনো তো ক্ষেত্রে ভালো। দুই একটা জায়গায় ভালো হতে পারে, হতে পারে। কিন্তু আলটিমেটলি আমাদের এখানে এই সুযোগটা ছিল। এবং এই যে আরেকটা জিনিস দেখেন, মুসলমানদেরকে তো আরো দেয় না এখানে মানে কোটা এইসব থেকে, জায়গায়। হ্যাঁ। তার মানে এই যে আজকে যারা ভারতের এই যে বিরোধিতা করেছিল যে আমরা ভারত ভাঙার নতুন দেশ, আমরা কিন্তু এই নতুন দেশ হওয়ার কারণে আমরা কিন্তু এখন আপনি আমি এই যে এখানে বসে কথা কথা বলতে বলতে পারতেছি, আপনি আমি মুসলমান হিসেবে ফ্যাসিলিটিস গুলো পাচ্ছি, কিন্তু এটা কিন্তু ভারতের মুসলমানরা না, না, পায় না। পায় না। এবং এই যে তখন এই 47-এর এটা কিন্তু একটা সঠিক বিষয় ছিল, এটা এখন বোঝা যাচ্ছে। তা আমাদের যারা এখনো মনে করে যে এই ভারত দেশটা তাদের, হ্যাঁ, তাদের পক্ষে, তারা আসলে আমাদের জাত ভাই না। তারা চলে যাক। হ্যাঁ, তারা এবং- চলে যাক আমাদের এবং দেশে। আরেকটা মজার জোকস না করলেই হয়, যে শেখ হাসিনা যেমন আমাদের খালেদা জিয়ার বাড়ির সামনে বালুর ট্রাক বালুর ট্রাক দিছিল, নানান ধরনের পুলিশ দিয়ে পিটাইছিল, দিল্লিতেও কিন্তু কালকে দেখলাম ওই ককরোচ জনতা পার্টির মানে পাথরবাহী ট্রাক নিয়ে নিয়ে আসে আসা। তারা করেছে। মানে শেখ হাসিনা মনে হয় এটা পরিচালনা বুদ্ধি দিচ্ছে। করতেছে। আবার আচ্ছা। ওদের পুলিশ আর আর্মিকে আমরা সাধুবাদ জানাতে চাই যে আমাদের পুলিশ যেমন মারমুখী, ভয়াবহ মারমুখী, ওদের পুলিশ এতটা মারমুখী না। এবং পানিটা তারা নিচে বুঝতেছে না, পিটাইতেছে, কিন্তু পিটানের মধ্যে একটা লেভেল আছে। যেমন আমাদের এরা ধামধাম গুলি করছে, ওরা রাইফেল তাক করছে, কিন্তু ওইভাবে গুলি করেনি। তাহলে কিন্তু কালকে কয়েক হাজার ছাত্রছাত্রী মারা যেতে পারতো। তার মানে এই যে আমাদের পুলিশও কিন্তু ব্রুটাল হয়ে গেছিল, হয়েছিল, খুব হ্যাঁ, ভয়াবহ। সময় সেই 2 বছর আগে। আজকে দিনে তো আন্দোলনটা যদি আপনি দেখেন, আজকে হচ্ছে 21শে জুলাই, সামনে আগস্ট আসতেছে। তো ধন্যবাদ আতিক ভাই, প্রতিটা বিষয় আপনি খুব সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন। আশা করছি দর্শকরা বুঝতে পেরেছেন। সুপ্রিয় দর্শক, আমাদের কিন্তু আরো কিছু চ্যানেল আছে টক শো ছাড়াও, খবর সংযোগ ইউটিউবে চ্যানেল আছে, খবর সংযোগ রিলস রয়েছে, এছাড়া ফেসবুক পেজ রয়েছে খবরসংযোগ.com, খবর সংযোগ রিলস এবং খবর সংযোগ নামে। সেগুলো আপনারা ভিজিট করতে পারেন। সেখানে আন্তর্জাতিক এবং দেশীয় অনেক বিষয়ে কথাবার্তা হয়, লাইভ অনুষ্ঠান হয়। তো আপনারা সেগুলো দেখবেন। তো আমাদের এই অনুষ্ঠানটা আপনারা পৃথিবীর কোন প্রান্ততে দেখছেন সেটা একটু লিখে পাঠান আমাদের, সেই দেশের নাম, জায়গার নাম সহ। আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। জিওপলিটিক্যাল যে কোনো বিষয় আপনারা জানতে চাইলে আমাদেরকে মেইল করেন, আমাদের কমেন্টে লেখেন। আমরা চেষ্টা করব সেই বিষয়ে তথ্যবহুল আলোচনা করার জন্য। এ বলে আজকের মতো অনুষ্ঠানটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।